আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমরা আজকে উচ্চতর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। এর আগে একটা ক্লাস হয়েছিল, পরে আরো একটা হয়েছিল, কিন্তু নেটওয়ার্ক জনিত ইস্যু থাকার কারণে আমরা ওইটা ভালোভাবে শেষ করতে পারি নাই। যাই হোক, আজকে বোধহয় কথা শোনা যাচ্ছে। এই প্রশ্নটা আমরা পড়ছিলাম। পাশাপাশি হিসাব বিজ্ঞানের আর্থিক এবং আর্থিক ঘটনার মধ্যকার যে পার্থক্য, অর্থাৎ সংজ্ঞা এবং পার্থক্য দুটাই আমাদের হয়েছে। নবম ব্যাচের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমরা প্রথমে সেইগুলোই পড়বো। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পড়বো। দেখেন, হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের কার্যাবলী কি, এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী সময় আলোচনা করো। আমরা কার্যাবলীর যে পয়েন্টস গুলো আছে সেগুলো সুন্দর করে পড়বো আজকে। দেখেন, প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান শব্দের সংমিশ্রণ। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দের সংমিশ্রণ। হিসাব অর্থ গণনা বা লেনদেনের বিবরণ, আর বিজ্ঞান অর্থ সুসংগঠিত জ্ঞান। এতটুকু কথা প্রথমে আমরা লিখবো। লেখার পরে যদি হাতে সময় না থাকে, তাহলে ডোনাল্ড ই কিসো এবং কিমেলের সংজ্ঞাটা আমরা সরাসরি দিয়ে দিব। আর যদি সময় থাকে, তাহলে এখানে আরো কিছু কথা আছে, সেটা লিখবো। হিসাব বিজ্ঞান হলো একটি গ্রহণযোগ্য নীতি ও পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন। গ্রহণযোগ্য নীতি ও পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কি কি, দেখেন, আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, সংরক্ষণ করা, ফলাফল নির্ণয় করা এবং বিশ্লেষণ করার যে জ্ঞান, সেটাকে হিসাব বিজ্ঞান বলা হয়। একে অনেকে কি বলে, হিসাব শাস্ত্র বলেন। সংক্ষেপে এটি আর্থিক তথ্য সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার একটি কার্যকর মাধ্যম। আমরা যদি প্রথম প্যারাগ্রাফটা আবার পড়ি। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব এবং বিজ্ঞান শব্দের সংমিশ্রণ। হিসাব অর্থ গণনা বা লেনদেনের বিবরণ, আর বিজ্ঞান অর্থ সুসংগঠিত জ্ঞান। হিসাব বিজ্ঞান হলো একটি গ্রহণযোগ্য নীতি ও পদ্ধতির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা, সংরক্ষণ করা, ফলাফল নির্ণয় করা, বিশ্লেষণ করার জ্ঞান। একে অনেকে কি বলেন, হিসাব শাস্ত্র বলেন হিসাব বিজ্ঞানকে। সংক্ষেপে আমরা আমরা কি বলতে পারি, এটা আর্থিক তথ্য সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার একটি কার্যকর মাধ্যম। আর্থিক তথ্য সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার একটি কার্যকর মাধ্যম। এবার আমরা দুজন বিজ্ঞানীর নাম বলে একটা সংজ্ঞা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব। হিসাব বিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ই কিসো এবং কিমেল। তাদের মতে, ডোনাল্ড ই ডট কিসো এবং কিমেল, কে আই এম এম ই এল, কিমেল, ডোনাল্ড ই ডট কে আই ই এস ও, কিসো, ওনারা কি বলছেন দেখি। হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য প্রবাহের পদ্ধতি। প্রথমে আমরা কি লিখব, হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য প্রবাহের পদ্ধতি। তথ্য প্রবাহের পদ্ধতি যা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাগুলোকে চিহ্নিত করে। প্রথমে চিহ্নিত করে কোনটা অর্থনৈতিক আর কোনটা অর্থনৈতিক নয়, সেটাকে আগে এরা চিহ্নিত করে। একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাগুলোকে তারা চিহ্নিত করে, লিপিবদ্ধকরণ পূর্বক ফলাফল তৈরি করে, অর্থাৎ লিপিবদ্ধ করার পরে ফলাফল তৈরি করে, এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীকে উক্ত ফলাফল সম্পর্কে অবহিত করে। তিনটা কাজের কথা এখানে আছে, তিনটা কাজ করে। তা আমরা তিনটা কাজের আগে প্রথমে আমরা লিখবো, সংজ্ঞাটা মুখস্থ করতেছি। দেখেন, প্রথমে লিখবো যে হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য প্রবাহের পদ্ধতি। তথ্য ব্যবস্থাপনা না, তথ্য প্রবাহের পদ্ধতি শব্দটা লিখবো আমরা এখানে, প্রবাহ কথাটা লিখবো, যা একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাগুলোকে চিহ্নিত করে, লিপিবদ্ধ করে, অথবা এখানে আমরা লিখতে পারি লিপিবদ্ধকরণ পূর্বক ফলাফল তৈরি করে, এবং ওই ফলাফল সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে উক্ত ফলাফল কি করে সম্পর্কে অবহিত করে। তিনটা কাজ।
জাস্ট এই সংজ্ঞাটা আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব ডোনাল্ড ডি কিসো এবং কিমেলের মতে, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা পরিপূর্ণ হবে এবং ভালো মার্কস পাবো। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞানের কার্যাবলীতে। দেখেন, যদি কার্যাবলী আসে তাহলে তো আমরা কার্যাবলী দিব, আর যদি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আসে তাহলে স্পেশালি এখানে যা আছে তাই দিতে হবে। আর শুধু কার্যাবলীর কথা বললে এইটা দুইটাই কিন্তু বিভিন্ন সময় আসছে, আমরা এই দুইটাই পড়বো। আচ্ছা, প্রথমে আমরা হিসাব বিজ্ঞানের সাধারণ যে কার্যাবলী, মানে শুধু কার্যাবলী বললে আমরা কি লিখবো সেটা পড়ি। হিসাব বিজ্ঞান এখানে ভূমিকাটা আমরা উপরের যতগুলো ভূমিকা পড়ছি সেখান থেকে একটা দিয়ে দিলে হবে, অথবা সংজ্ঞার সাথে আসলে স্পেশালি আবার ভূমিকা দেওয়ার দরকার হবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি কার্যাবলীতে চলে যাই। হিসাব বিজ্ঞানের কার্যাবলী সময় আলোচনা করা হলো 7টা কার্যাবলী। প্রথম কথা, আমরা যদি একটা সিকোয়েন্স করতে পারি পয়েন্টস গুলো, তাহলে পয়েন্টস গুলো আমাদের সহজে মনে থাকবে। প্রথমেই আমরা জানি যে একটা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান কি করে, প্রথমে 2 আর 2 4 এই ক্যালকুলেশনটা করে না, প্রথমেই করে যত ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে। এটা হলো তার প্রথম কাজ। পর্যবেক্ষণ করার পরে এর মধ্যে যে অর্থনৈতিক ঘটনাগুলো আছে সেগুলোকে সে চিহ্নিত করে। এখানে দুইটা কাজ আছে 1 নম্বর পয়েন্টে। প্রথমে তো হলো প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে ঢুকানো। প্রথমে হলো সংঘটিত ঘটনা পর্যবেক্ষণ করা এবং অর্থনৈতিক ঘটনা চিহ্নিত করা, দুটো জিনিস। প্রতিদিন অসংখ্য ঘটনা সংঘটিত হলেও হিসাব বিজ্ঞানে কেবলমাত্র সেই সব ঘটনাগুলোরই বিবরণ লিপিবদ্ধ করা হয় যেগুলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। এই পর্যায়ে প্রয়োজনীয় আর্থিক ঘটনাগুলো শনাক্ত করা হয় এবং সেগুলোর উপর পর্যবেক্ষণ চালানো হয়। জাস্ট পয়েন্টস এর শিরোনাম যা ভিতরে তাই আমরা নিজেরা বানায়ও লিখতে পারবো। বলছে কি, সংঘটিত ঘটনা পর্যবেক্ষণ লিখবো আমরা। প্রতিদিন অসংখ্য ঘটনা সংঘটিত হয়, এসব ঘটনাগুলোকে হিসাব বিজ্ঞান পর্যবেক্ষণ করে শুধুমাত্র সেই ঘটনাগুলোকে লিপিবদ্ধ করে যেগুলো অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। এই পর্যায়ে কি করে, প্রয়োজনীয় আর্থিক ঘটনাগুলোকে সে শনাক্ত করে এবং সেগুলোর উপর পর্যবেক্ষণ চালায়। তাহলে 1 নম্বরে আমরা কি লিখবো, যা আছে তাই। ঠিক আছে, এখানে এলোমেলো করবো না পয়েন্টস গুলো। 2 নম্বরে হলো আর্থিক ঘটনা টাকায় পরিমাপ এবং লিপিবদ্ধ করা। আর্থিক ঘটনা টাকায় পরিমাপ এবং লিপিবদ্ধকরণ। আমরা যতগুলো আর্থিক ঘটনা পাবো সেগুলোকে আমরা টাকায় লিপিবদ্ধ করব। আচ্ছা, 2 নম্বরটা পড়ি। যেসব ঘটনা আর্থিক গুরুত্ব বহন করে সেগুলো টাকায় পরিমাপযোগ্য হওয়া আবশ্যক, অর্থাৎ ঘটনাগুলো অর্থনৈতিক মূল্যায়ন করে তা লিপিবদ্ধ করা হয়, যা হিসাব রক্ষণের ভিত্তি। তো এখানে আমরা পয়েন্টস যদি মুখস্থ করি তাহলে কি লিখবো, দেখেন, যেসব ঘটনা আর্থিক গুরুত্ব বহন করে সেগুলোকে আমরা টাকায় পরিমাপ করব এবং সেগুলোকে আমরা অর্থনৈতিক মূল্যায়ন, তার যে অর্থনৈতিক মূল্যায়ন সেটাকে লিপিবদ্ধ করব। ঠিক আছে, এই হলো মূল কথা। তাহলে দুইটা যে পয়েন্টস, এটার কিন্তু একটা সিকোয়েন্স আছে। প্রথমে সংগঠিত ঘটনা পর্যবেক্ষণ, 2 নম্বরে হলো অর্থনৈতিক ঘটনা চিহ্নিতকরণ, তারপরে আর্থিক ঘটনা টাকায় পরিমাপ এবং লিপিবদ্ধকরণ। টাকায় পরিমাপ করার পরে সেটাকে আপনি হিসাবের খাতায় লিপিবদ্ধ করবেন। ঠিক আছে, এখন আমরা আসতেছি লেনদেনের শ্রেণীবিন্যাস এবং স্থায়ী হিসাববদ্ধকরণ। লিপিবদ্ধ করছেন, কিন্তু লেনদেনের তো একটা শ্রেণীবিন্যাস থাকবে, বিভিন্ন শ্রেণীতে লেনদেনকে রাখতে হবে এবং এটার ক্রমানুসারে বা সংগঠিত ভাবে তথ্যগুলো রাখতে হবে গুরুত্ব অনুযায়ী অথবা লেনদেনের ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, সেটা হলো 3 নাম্বার কথা। 3 নম্বরের পরে আসবে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় বা ব্যালেন্স নির্ণয় এবং সার সংক্ষেপ প্রস্তুতকরণ। ব্যালেন্স শিট তৈরি করা এবং সার সংক্ষেপ প্রস্তুতকরণ, এটা কয় নম্বরে আসবে, 4 নম্বরে। বুঝতে পারছি আমরা বিষয়টা। এখন আমরা দেখেন 3 নাম্বারটা দেখি। সঠিক হিসাব সংরক্ষণের জন্য প্রতিটি লেনদেনকে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে খতিয়ানে স্থানান্তর করা হয়। প্রতিটি হিসাব সংরক্ষণের জন্য প্রতিটি লেনদেনকে সঠিক হিসাব সংরক্ষণের জন্য প্রতিটি লেনদেনকে নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত করে খতিয়ানে স্থানান্তর করা হয়। এতে করে তথ্যগুলো ক্রমানুসারে থাকে এবং সংগঠিতভাবে থাকে।
তাহলে 3 নাম্বার পয়েন্ট হলো লেনদেনের শ্রেণীবিন্যাস করা, স্থায়ী হিসাবভুক্তকরণ। কিসে স্থানান্তর করব আমরা? খতিয়ানে স্থানান্তর করব। খতিয়ান কি? আমরা খতিয়ান হলো একটা গুরুত্বপূর্ণ নথি, যেখানে মনে করেন যে আর্থিকভাবে যে হিসাবটা আছে সেটাকে সুশৃঙ্খল ভাবে আলাদাভাবে শ্রেণীবদ্ধ করবেন, সংক্ষিপ্ত ভাবে লিপিবদ্ধ করবেন, ঠিক আছে? অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট যেটা, সেটাকে পৃথকভাবে আপনি দেখালেন, ঠিক আছে? এটাই হলো একটা খাতা বা একটা বই, খতিয়ান। তো এখানে দেখেন, খতিয়ানে স্থানান্তর করব, আর আমরা ক্রমানুসারে এবং সংগঠিতভাবে তথ্যগুলো সংরক্ষিত করবো, এই কথাটা বলে দেবো জাস্ট। আচ্ছা, এরপরে 4 নম্বরে আমরা আসি। দেখেন, হিসাবের উদ্বৃত্ত নির্ণয় এবং সার সংক্ষেপ প্রস্তুত। ব্যালেন্স শিট, উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স শিট। দেখেন এখানে কি বলছে, সমস্ত লেনদেন বিশ্লেষণ করে। আমরা 3 নম্বরে যে লেনদেনগুলো বিশ্লেষণ করলাম, সেই সূত্র ধরে বলবো যে সমস্ত লেনদেন বিশ্লেষণ করে একটি নির্দিষ্ট সময় পরে হিসাবের উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করব এবং সার সংক্ষেপ তৈরি করব। আমরা কি করবো, এখানে 3টা টার্ম এখানে আমাদের, আর একটা হলো সার সংক্ষেপ তৈরি করা, আর একটা হলো রেওয়া মিলের মাধ্যমে উপস্থাপন করা। তাহলে এখানে আমাদের 4 নম্বরে কি লিখবো, হিসাবের উদ্বৃত্ত নির্ণয় এবং সার সংক্ষেপ প্রস্তুতকরণ। আমরা এখনই মুখস্থ করে ফেলাই। দেখেন এখানে কি আছে, সমস্ত লেনদেন বিশ্লেষণ করে নির্দিষ্ট সময় পরে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় বা ব্যালেন্স শিট তৈরি করা হয় এবং একটা সার সংক্ষেপ তৈরি করা হয়, যাকে আমরা আবার রেওয়া মিলের মাধ্যমে উপস্থাপন করব। 3টা টার্ম, ঠিক আছে? তো প্রথমে আছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা কি বা উদ্বৃত্ত পত্র কি? এটাই মনে করেন যে একটা নির্দিষ্ট তারিখে অথবা নির্দিষ্ট মাস, বছর বা নির্দিষ্ট সময় পরে আমরা প্রতিষ্ঠানে যত সম্পদ থাকে, যত দায় থাকে, যত মালিকানার যে অংশ থাকে, ইকুইটি, এইটা, এই জিনিসগুলো বা এই যে যে সম্পদ, দায় এবং মালিকানার অংশ, আপনার অনেক সম্পদ, মনে করেন 10 কোটি টাকার সম্পদ আছে, এখান থেকে কিছু আছে যে বিভিন্ন দায় দেনা মেটাতে হবে, আর দায় দেনা মেটানোর পরে যেটা থাকে সেটা মালিকানার অংশ। তাহলে এই যে 3টা জিনিস, এই 3টা উপাদান আপনি যেভাবে প্রদর্শন করবেন সেটাই হলো ব্যালেন্স শিট, ঠিক আছে? এই ব্যালেন্স শিটে আমরা এটাকে কি করব, নির্ণয় করব নিয়ম অনুযায়ী এবং এর একটা সার সংক্ষেপ তৈরি করব এবং এটাকে আমরা আবার রেওয়া মিলের মাধ্যমে উপস্থাপন করব। বুঝতে পারছেন? এখন রেওয়া মিলটা কি? 3টা টার্ম এখানে যা আছে তাই লিখবেন, কারণ সামনে অনেক টার্ম আছে, এগুলো আমরা মনে রাখবো এবং এগুলো যদি টার্ম গুলো যদি ইউজ না করে সহজ কথায় সহজ করতে চেষ্টা করি, তখন কিন্তু হিসাব বিজ্ঞানের মানটা ভালো হবে না, প্রশ্নের উত্তরটা, ঠিক আছে? এই জন্য আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে সহজ মনে হবে আশা করি। কি আশা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে 1, 2, 3, 4 এই 4টা কি আমরা একটা আবার পড়ি, পয়েন্টগুলো যাতে মনে থাকে। 1 নম্বরে হলো সংগঠিত ঘটনাগুলোকে চিহ্নিত পর্যবেক্ষণ করা এবং অর্থনৈতিক ঘটনা চিহ্নিত করা, অর্থাৎ প্রতিষ্ঠানে যত ঘটনা ঘটবে সবগুলোকে চিহ্নিত করা এবং এর মধ্যে যেগুলো অর্থনৈতিক ঘটনা সেগুলোকে চিহ্নিত করা, আলাদা করা। 2 নম্বর হলো আর্থিক ঘটনাগুলো যেগুলো, সেগুলোকে টাকায় পরিমাপ করা এবং লিপিবদ্ধ করা। 3 নম্বর হলো লেনদেনের শ্রেণীবিন্যাস করা এবং স্থায়ী হিসাবভুক্ত করা। শ্রেণীবিন্যাস করার ক্ষেত্রে আমরা খতিয়ান শব্দটা লিখবো, খতিয়ানে শ্রেণীবিন্যাস করব। আচ্ছা, 4 নম্বরে আমাদের আছে যে হিসাবের যে উদ্বৃত্ত নির্ণয়, উদ্বৃত্ত অর্থাৎ ব্যালেন্স শিট নির্ণয় করব। ব্যালেন্স শিটকে আমরা সার সংক্ষেপ তৈরি করব ব্যালেন্স শিটের এবং এটাকে আমরা রেওয়া মিলের মাধ্যমে উপস্থাপন করবো। রেওয়া মিলটা কি? রেওয়া মিলটা ডেবিট ক্রেডিটের যে শেষমেশ, আমরা মনে করি একটা খাতায় যখন আমরা ডেবিট ক্রেডিট লিখি, ঠিক আছে, তখন নিচে কিন্তু আমরা যে সমতা পরীক্ষা করি, এই সমতা পরীক্ষা করার জন্য যে খাতাটা, যে বইটা বা যে শীটটা, সেটাই হলো রেওয়া মিল, ঠিক আছে, বা ট্রায়াল ব্যালেন্স। বুঝতে পারছেন? এখন এই 3টা কথা বলে আমরা এই পয়েন্ট শেষ করবো। আচ্ছা, আমাদের আর বাকি থাকে 3টা, হিসাবের সমন্বয় লিপিবদ্ধ করা। অর্থাৎ আমরা প্রত্যেক অর্থ বছর শেষে আমরা যে একটা হিসাব বের করি বা একটা ব্যালেন্স শিট তৈরি করি, সেখানে দেখবেন বা রেওয়া মিলের মাধ্যমে যে ডেবিট ক্রেডিটের যে ব্যালেন্স বা সমতাটা আমরা পরীক্ষা করব, সেখানে দেখা যায় যে অনেক সময় একটা পণ্য বিক্রি হয়ে গেছে কিন্তু টাকা আসে নাই, অথবা দেখা যাচ্ছে যে একটা বাসায় আপনার একটা প্রোডাক্ট আছে, মনে করেন কম্পিউটার, এটা কিন্তু আপনি ধরলেন যে আপনার সম্পদের অংশ, হ্যাঁ, 10 লক্ষ টাকার সম্পদ আছে, তার মধ্যে আপনি কম্পিউটারকে 50,000 ধরলেন, কিন্তু দেখা যাচ্ছে যে 1 বছর পরে ওই কম্পিউটারের মূল্য 50,000 ওটা কিন্তু নাই, ওটা কিন্তু 10,000 হয়ে গেছে, অথবা 40,000, 30,000 হয়ে গেছে, মূল
যে 50,000 যেটা ধরছিলেন সম্পদে সেটা কিন্তু এখন নাই। ঠিক আছে, এটা হলো অবচয়। অর্থাৎ প্রতি বছর একটা স্থায়ী সম্পদের যে পরিমাণ ক্ষয় হয় সেটা হলো অবচয়। পূর্ব প্রাপ্ত আয় যেটা আগেই পেয়ে গেছেন, বিক্রি করেন নাই, বা প্রাপ্য বকেয়া পণ্য দিয়ে দিচ্ছেন কিন্তু বকেয়াটা পাবেন, এই যে বিষয়গুলো, এইগুলো হিসাবের মধ্যে আমাদের সমন্বয় করতে হয়। ঠিক আছে, তো এটা কখন সমন্বয় করবেন? যদি এই বছর টাকাটা না আসে, আপনি আগামী বছর পান, তাহলে আগামী বছরের ব্যালেন্স শিটে এটাকে সমন্বয় করতে হবে। ঠিক আছে, এই কথাগুলো আমরা এখানে লিখবো। প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা প্রতিবিম্ব ঘটানোর জন্য, অর্থাৎ প্রকৃত আর্থিক অবস্থার যে প্রতিফলন বা দেখা তুলে ধরার জন্য আমাদের কিছু সমন্বয়মূলক লেনদেন করতে হয়। সমন্বয়মূলক লেনদেন করতে এই কথা বলার পর আমরা জাস্ট তিনটা টার্ম লিখে দেবো। একটা হলো অবচয়, পূর্বপ্রাপ্ত আয়, প্রাপ্য বকেয়া। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বার শেষ। এরপরে আমরা চলে যাব আর্থিক বিবরণী এবং প্রতিবেদন প্রস্তুতকরণ। হিসাবের সমন্বয় লিপিবদ্ধ করার পরে আমাদের থাকে 6 নম্বর আর্থিক বিবরণী এবং প্রতিবেদন প্রস্তুত করা, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন প্রতিষ্ঠান চাইতে পারে সেটা প্রস্তুত করা। আর 7 নম্বর আছে ফলাফল এবং আর্থিক অবস্থা বিশ্লেষণ এবং ব্যাখ্যা। মনে করেন যে আর্থিক অবস্থায় যতগুলো একের থেকে শুরু করে 6 পর্যন্ত যা যা করলেন তার আলোকে আপনি প্রতিষ্ঠানের যে ফলাফল অর্থাৎ আর্থিক অবস্থা সেটা আপনি তুলে ধরবেন এবং আর্থিক অবস্থা ভালো না মন্দ সেটা বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা করবেন। সেটা হলো 7 নাম্বার। এগুলো কাজ হচ্ছে হিসাব বিজ্ঞানের সাধারণ কার্যাবলী। ঠিক আছে, আচ্ছা দেখেন, রেওয়া মিল এবং অন্যান্য হিসাবের ভিত্তিতে লাভ লোকসান হিসাব ও উদ্বৃত্ত পত্র সহ রেওয়া মিল, এই যে আমরা যে রেওয়া মিল করছিলাম 4 নম্বরে, রেওয়া মিল এবং অন্যান্য আর্থিক হিসাবের ভিত্তিতে লাভ লোকসান হিসাব ও উদ্বৃত্ত পত্র সহ, লাভ লোকসান হিসাব, উদ্বৃত্ত পত্র বা ব্যালেন্স শিট, এই দুইটা জিনিস কার মাধ্যমে? রেওয়া মিল বা অন্যান্য আর্থিক হিসাবের ভিত্তিতে এই দুইটা জিনিস করার পরে এবং অন্য আর্থিক প্রতিবেদন প্রস্তুত করবো। এগুলোর আলোকে আমরা বিভিন্ন আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব যা প্রতিষ্ঠান আর্থিক কার্যক্রমের চিত্র তুলে ধরবে। ঠিক আছে, তাহলে এখানে 6 নম্বরে কি লিখবেন? রেওয়া মিল ও অন্যান্য আর্থিক প্রতিবেদনের আর্থিক হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্ত পত্র, ঠিক আছে, সহ অন্যান্য আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয় যা প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমের সামগ্রিক চিত্র তুলে ধরে। আচ্ছা 7 নাম্বার কি আছে দেখেন, ফলাফল ও আর্থিক অবস্থা বিশ্লেষণ ও ব্যাখ্যা। প্রস্তুতকৃত প্রতিবেদন এবং বিবরণীর বিশ্লেষণের মাধ্যমে, প্রস্তুতকৃত প্রতিবেদন কোথায় আছে? 6 নম্বরে আছে। এইটার প্রতিবেদন এবং বিবরণীর বিশ্লেষণের মাধ্যমে ব্যবসার লাভ, ক্ষতি, সম্পদ, দায়, নগদ প্রবাহ ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রস্তুতকৃত 6 নম্বরের যে প্রতিবেদন এবং বিবরণী সেটার মাধ্যমে বিশ্লেষণ করে ব্যবসার লাভ, ক্ষতি, সম্পদ, দায়, দেনা, নগদ প্রবাহ ইত্যাদির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিব। 7টা, তাহলে এই 7টা পয়েন্টস আমাদের আশা করি আমরা পরীক্ষার সময় আসলে লিখতে পারবো। ঠিক আছে, লাস্টের 3টা ছিল হিসাবের সমন্বয় লিপিবদ্ধকরণ, অন্যান্য আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, ফলাফল, আর্থিক অবস্থা বিশ্লেষণ ও ব্যাখ্যা করণ। ঠিক আছে, এবার আমরা উপসংহারটা পড়ি। আচ্ছা, উপসংহার যে কোনো একটা উপসংহার দিলেই হবে, যেহেতু এখানে 2টা কার্যাবলী আছে। তত্ত্বাবধানমূলক কার্যাবলীর মাধ্যমে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের আর্থিক তথ্য যথাযথভাবে সংরক্ষণ করে, উপস্থাপন করে এবং বিশ্লেষণ করে। এটি কেবল হিসাব সংরক্ষণের জন্য নয়, বরং আমরা এই হিসাব বিজ্ঞানটা শুধু হিসাব সংরক্ষণের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের, এই কথাটা আমরা উপসংহার হিসেবে লিখবো, প্রতিষ্ঠানের সুশাসন, আর্থিক নিয়ন্ত্রণ এবং সিদ্ধান্ত গ্রহণের একটি অপরিহার্য উপাদান হিসেবে এটি বিবেচিত হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখেন, যদি পরীক্ষায় কার্যাবলী আসে, আমরা যদি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আসে আর যদি উপরেরটা না পড়ি, তখন সাধারণ কার্যাবলী আসলেও আমরা এটা দিলে হবে। তবে এটা কিন্তু স্পষ্টভাবে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীর কথাই কিন্তু এখানে বলতেছে। ঠিক আছে, আমাদের সাধারণ কার্যাবলী বা শুধু কার্যাবলীর কথা বললে আমাদের এটা লিখতে হবে। দুটাই সহজ, একটু পড়ে যান যেটা শুধু, তাহলে পারবেন লিখতে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অংশ পড়ি। দেখেন, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী সমূহ আলোচনা করুন। ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী কি? এটা হলো, মনে করেন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রথমে তথ্য সংগ্রহ করে এমআইএস এর মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে অথবা ম্যানুয়ালি, প্রতিষ্ঠানের যাবতীয় ক্রয় বিক্রয় সহ লেনদেন সব ধরনের তথ্য সংগ্রহ করবে। তথ্যগুলো আবার 2 প্রকার হবে, একটা হলো নিয়মিত তথ্য, বিশেষ তথ্য। আপনি যত অংশ আছে এখানে সব লিখবেন পরীক্ষায়। এই এখন 2টা অংশ, এই তথ্য সংগ্রহের উৎস আবার 2 ধরনের, অর্থাৎ এখানে একটা পয়েন্ট দিয়ে আমরা 4টা ক্যাটাগরিতে ক্লাসিফিকেশন করব। আচ্ছা, করার পরে 2 নম্বরে আছে তথ্য প্রস্তুতকরণ। 1 নম্বর হলো তথ্য সংগ্রহ, 2 নম্বর হলো তথ্য প্রস্তুতকরণ, 3 নম্বর হলো পরিবেশন। আর কিন্তু বেশি কিছু নাই, 3টা পয়েন্টস এখানে। পরিবেশনটা আবার হলো নিয়মিত তথ্য পরিবেশন, আর হলো চাহিদা অনুযায়ী তথ্য পরিবেশন। ভিতরে পড়লে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, তারপরে উপসংহার দিয়ে শেষ করে দিবেন। তাহলে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী হলো টোটাল 3টা। কার্যাবলীর 3টার মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এটা একটু মনে রেখে লিখতে পারলে খুব সহজেই আনসার করা যাবে।
আচ্ছা, আশা করি আজকে নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা নাই। গত বেশ কিছুদিন আমরা ভালোভাবে ক্লাস করতে পারিনি। সবাই থাকবেন রেগুলার রুটিন অনুযায়ী। একটু মনে করাই দিবেন যারা ফ্রি থাকবেন বা ক্লাস করতে আগ্রহী, যেমন মাহমুদ আব্বা আজকে সালাম দিছে, তখন আমার মনে আসছে যে আজকে তো রবিবার এবং পরিসংখ্যান ক্লাস, কিন্তু আমি বসে আছি যে আজকে হচ্ছে ফার্স্ট সেমিস্টার 11তম ব্যাচের ক্লাস নিব, এবং অলরেডি ঘোষণাও দিচ্ছিলাম যে গতকালকে ক্লাসটা আজকে হবে, কিন্তু আমার এটা খেয়াল ছিল না। যাই হোক, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী সমূহ আলোচনা করুন। দেখেন, এখানে আমরা ভূমিকা লিখবো। কি ভূমিকা আছে? আচ্ছা দেখেন, হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী, যার মাধ্যমে সংগৃহীত আর্থিক তথ্য বিশ্লেষণ করা হয়, মালিক, ব্যবস্থাপক ও স্বার্থসহ পক্ষকে প্রতিবেদন সরবরাহ করা হয়। এর ফলে এই প্রতিবেদনের আলোকে পরিকল্পনা গ্রহণ, কর্মপন্থা নির্ধারণ সহ সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মানে উপকারে আসে এই হিসাবটা। তাই এই দিক বিবেচনায় এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী। এটি প্রতিষ্ঠানকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা আনে। এই হলো ভূমিকা। তাই এই ভূমিকাটা আমরা এভাবে লিখে তারপরে আমাদের মূল আলোচনায় চলে যাবো। দেখেন, নিচে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী আলোচনা করা হলে 1 নম্বর হলো তথ্য সংগ্রহ। একটু মনে রাখবো আমরা যে এখানে চারটা পরে আবার 4টা পয়েন্টস আছে। কি কি পয়েন্টস এটা মনে রাখবো, তাহলে আমরা লিখতে পারবো আশা করি। তথ্য সংগ্রহ মূল আলোচনা। এখানে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কাজের প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। এখানে তথ্য বলতে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য বলতে, দেখেন প্রথমে আমরা লিখবো যে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কাজের প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ করা। তারপরে লিখবো তথ্য সংগ্রহ বলতে বা তথ্য বলতে আমরা কি বুঝি প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য, যেমন আয় ব্যয়, মুনাফা লোকসান, সম্পদ, দায়, মূলধন, ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনা। আবার পড়ি, আয় ব্যয়, মুনাফা, লোকসান, সম্পদ, দায়, মূলধন, ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনা সংক্রান্ত যাবতীয় উপাত্ত। এসব উপাত্ত আবার 2 ধরনের হতে পারে। এখানে কিন্তু বেশি বাক্য নেই। কয়টা বাক্য বলেন তো? মাত্র 2টা বাক্য। আমরা 2টা বাক্য একটা লিখবো যে হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কার্যাবলীর প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহের বলতে বোঝায় আয় ব্যয়, লাভ লোকসান, সম্পদ, দায়, মূলধন, ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনা সংক্রান্ত উপাত্ত। এসব উপাত্ত আবার কয় ধরনের? 2 ধরনের। সেই 2 ধরনের উপাত্ত কি কি? নিয়মিত তথ্য, বিশেষ তথ্য। নিয়মিত তথ্য, বিশেষ তথ্য। নিয়মিত তথ্যটা কি? যা নিয়মিত হিসাব রক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। আর্থিক বিবরণী রেকর্ড, যেমন প্রতিদিনের বেচাকেনা, এটা নিয়মিত হিসাব রক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে এমআইএস সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের তথ্য প্রতিদিন জমা হচ্ছে। কত বিক্রি হলো, কত দায় দেনা হলো, ঠিক না? লাভ লোকসান কত হলো, এটা কিন্তু প্রতিদিনের। এটা হলো নিয়মিত তথ্য। আর বিশেষ তথ্য হলো বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য, যেমন নতুন যন্ত্রপাতি কেনা। হঠাৎ করে প্রতিদিন তো আপনি যন্ত্রপাতি কিনেন না, তার মানে এটা নিয়মিত তথ্য না। ঠিক আছে, বিশেষ তথ্য এটা। হঠাৎ করে কোনো যন্ত্রপাতি কেনার প্রয়োজন হলো, তাহলে এই হিসাবটা হচ্ছে বিশেষ হিসাব। নতুন প্রকল্পে বিনিয়োগের প্রয়োজন দেখা দিল, এটাও হলো বিশেষ হিসাব বা বিশেষ তথ্য। তা আমরা টোটাল তথ্য সংগ্রহ 2টা বাক্য বলার পরে এখানে 2টা তথ্যের উপাত্তের যে উৎস বা উপাত্তের যে প্রকার, সেটা আমরা উৎস নিচে আছে। ঠিক আছে, তথ্যের 2টা ক্লাসিফিকেশন করবো আমরা এখানে। আচ্ছা, এরপরে তথ্য যে সংগ্রহ করি, তথ্য সংগ্রহের উৎস কয় ধরনের সেটা লিখবো। একটা হলো অন্তস্থ উৎস, বহিস্থ উৎস। অন্তস্থ উৎস কি? হিসাবের বই, প্রতিদিনের যে হিসাব, যেটা ওই যে নিয়মিত তথ্যের মাধ্যমে আমরা পাই, সেই হিসাবের বইটা। প্রতিদিনের বিবরণী, অভ্যন্তরীণ প্রতিবেদন, এইগুলো হলো অন্তস্থ উৎস। হিসাবের বই, বিবরণী, অভ্যন্তরীণ প্রতিবেদন। জাস্ট 3টা শব্দ কমা দিয়ে লিখে দেন। প্রতিদিনের হিসাবের বই, বিবরণী, অভ্যন্তরীণ প্রতিবেদন। আচ্ছা, বহিস্থ উৎস কি? শেয়ার বাজার। শেয়ার বাজার তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অংশ না, এটা যদিও রিলেটেড কিন্তু বাইরের। বাণিজ্য সভা, পরিসংখ্যান সংস্থা, গবেষণাপত্র, এগুলো কিন্তু সব বাইরে। বহিস্থ উৎস কি? শেয়ার বাজার, বাণিজ্য সভা, পরিসংখ্যান সংস্থা, গবেষণাপত্র প্রভৃতি। ঠিক আছে, তাহলে 1 নম্বর আমাদের শেষ। 2 নম্বরে কি আছে? তথ্য প্রস্তুতকরণ। তথ্য প্রস্তুতকরণে আমরা কি লিখবো? তথ্য সংগ্রহের পর তা বিশ্লেষণ এবং সংযোজনের মাধ্যমে উপযোগী করে তুলতে হয়। সংগ্রহ করলেই তো হবে না, 1 নম্বরের কাজ শেষ করলেই তো হবে না, এটাকে কি করতে হয়? বিশ্লেষণ করে এবং সংযোজন বিয়োজনের মাধ্যমে উপযোগী করে তুলতে হয়। প্রথমে ত্রুটিপূর্ণ অপ্রাসঙ্গিক উপাত্ত বাদ দিতে হয়। এই বাক্য বলার পরে বলবেন যে প্রথমে ত্রুটিপূর্ণ এবং অপ্রাসঙ্গিক উপাত্ত যেগুলো উঠে আসবে, প্রাইমারি ইনফরমেশন থেকে অনেক কিছু বাদ দিতে হয়। যেমন ফিল্ড থেকে যত তথ্য সাংবাদিকরা সংগ্রহ করে আনেন,
ইসে বসে আপনার অফিসে বসে সেই তথ্যগুলো কিন্তু সব পেপারে দেন না, ওখান থেকে কাটছাট করেন, বাদ দেন, হ্যাঁ, তারপরে দেন। এরপর এখানে কি করতে হবে দেখেন, অবশিষ্ট উপাত্তকে সময়, পরিমাণ এবং অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস ও বিশ্লেষণ করতে হয়। এই প্রক্রিয়ার শেষে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক, সময় উপযোগী বোধগম্য তথ্য পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে অবশিষ্ট যে উপাত্ত বাদ দিবেন, প্রথমে অপ্রাসঙ্গিক প্রথমে বাদ দিবেন, বাদ দেওয়ার পরে ওগুলোকে আবার সময়, পরিমাণ, অবস্থান ভিত্তিক শ্রেণীবিন্যাস বিশ্লেষণ করবেন। তারপরে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক, সময় উপযোগী বোধগম্য তথ্য পাবেন। এই তথ্যটাই, বোধগম্য তথ্যটাই পরবর্তীতে মালিক এবং ব্যবস্থাপকদের জন্য প্রতিবেদন আকারে প্রকাশ করার জন্য ব্যবহার করবেন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব তথ্য উপস্থাপন। এই যে উপস্থাপনের কথা এখানে বলবো, মানে পরিবেশন। এখন দেখেন, প্রস্তুতকৃত তথ্য অর্থাৎ 2 নম্বরে যে তথ্যটা আমরা প্রস্তুত করলাম, সেই প্রস্তুতকৃত তথ্য ব্যবস্থাপক বা সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, মেইন কাজ। 1 নম্বরে এটি দুভাবে হতে পারে। নিয়মিত তথ্য পরিবেশন, এটা কয়ভাবে হতে পারে? নিয়মিত তথ্য পরিবেশন। নিয়মিত তথ্য পরিবেশন মানে হলো প্রতিদিনের যে লাভ লোকসানের হিসাব, এটা দেখাতে হয়। উদ্ধৃত্তপত্র, ব্যালেন্স শিট, এটা অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠানে করতে হয়। নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী মানে কি? প্রতিদিনের যেমন একটা শাখা, ব্যাংকের শাখা কিন্তু নগদ টাকা ছাড়া চলতে পারে না। তাহলে 1 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস, এই যে যে নগদ প্রবাহ বিবরণী, এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয় অথবা প্রতিবেদন তৈরি করতে হয় বাধ্যতামূলক। তারপর হচ্ছে কার্যকরী মূলধন প্রতিবেদন। কার্যকরী যে মূলধন সেটা কি পরিমাণ আছে, তারপরে হচ্ছে অনুপাত বিশ্লেষণ, অর্থাৎ লাভ ক্ষতির অনুপাত সহ বিভিন্ন ধরনের অনুপাত বিশ্লেষণ করা। এবং এগুলো বার চিত্র, পাই চিত্র, রেখাচিত্র, এইগুলো তো আমরা বুঝতে পারছি, বার চিত্র, পাই চিত্র, রেখাচিত্র ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করা। তাহলে এইগুলো হচ্ছে প্রতিষ্ঠান চালাতে গেলে এই তথ্য একটা নিবন্ধিত প্রতিষ্ঠানের অবশ্যই অবশ্যই এই তথ্যগুলো থাকতে হবে। ঠিক আছে, এইগুলো হলো নিয়মিত তথ্য, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিক পক্ষ চাক বা না চাক এগুলো দিতে হবে। তার নিয়মিত তথ্যের মধ্যে এই কথাগুলো আমরা লিখবো। কি কি আছে দেখেন, লাভ লোকসান হিসাব, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট, নগদ প্রবাহ বিবরণী, লাভ লোকসান, উদ্বৃত্তপত্র, ব্যালেন্স শিট, কার্যকরী মূলধন প্রতিবেদন, অনুপাত বিশ্লেষণ প্রতিবেদন। এখানে প্রথম 3টাই আমরা নিচে পড়বো, আমাদের প্রশ্ন আছে। আচ্ছা, এরপর হচ্ছে চাহিদা অনুযায়ী তথ্য পরিবেশন। মনে করেন ব্যবস্থাপক এমন একটা তথ্য চাইলো যেটা আপনাকে দিতে হবে, তখন কি করতে হবে? তৈরি করে দিতে হয়। ব্যবস্থাপকের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত তথ্য তৈরি উপস্থাপন করা হয়। উদাহরণস্বরূপ, কোন বিশেষ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য তৈরি করা প্রতিবেদন। একটা বিশেষ প্রকল্প তার প্রতিদিন নেন না, সেই প্রকল্পের জন্য বিশেষ কোনো তথ্য, অথবা আমরা ব্যবস্থাপক চাইলে যে বিগত 5 বছরের যত বাজেট ছিল আমাদের প্রতিষ্ঠানে সেগুলোর তুলনামূলক একটা চিত্র উপস্থাপন করো, ঠিক আছে, সেটা দিলেন। এটা হলো চাহিদা অনুযায়ী তথ্য পরিবেশন। তাহলে আমরা এখানে তথ্য পরিবেশনে 2টা ক্যাটাগরিতে লিখবো। এরপরে উপসংহারটা কি দেখেন, হিসাব বিজ্ঞানের ব্যবস্থাপনাগত কার্যাবলীর মূল উদ্দেশ্য হলো সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তা যথাযথভাবে পরিবেশন করা। মূল কাজ এটা, সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে যথাযথভাবে পরিবেশন করা। এই কার্যাবলী প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিকল্পনা, কার্যক্রমের মূল্যায়ন এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। অর্থাৎ হিসাব বিজ্ঞান শুধু আর্থিক তথ্য সংরক্ষণ করে না, লাস্টের লাইনটা লিখবো আমরা, হিসাব বিজ্ঞান শুধু আর্থিক তথ্য সংরক্ষণ করে না, বরং আধুনিক ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ। আজকে আমরা 2টা প্রশ্ন করলাম, আমাদের প্রশ্ন দুটো খুব সহজ, তারপরও করলাম, সবাই শুনলেন থাকলেন। ঠিক আছে, আশা করি প্রশ্ন 2টা আমরা বুঝতে পারছি এবং লিখতে পারবো পরীক্ষায়। গত দিনের একটা ভিডিও আছে, আজকে একটা ভিডিও, যদি কেউ দেখেন তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের অর্ধেকটাই তাদের শেষ হয়ে যাবে। আমরা আরো কিছু প্রশ্ন আছে এখানে, সেই প্রশ্নগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট 26 তারিখ পর্যন্ত আমরা পড়বো। তারপরে 27, 28, 29 3 দিন বা 4 দিন আমাদের বন্ধ থাকবে পড়াশোনা। তারপরে আবার আমরা ইনশাআল্লাহ 31 অথবা 1 তারিখ থেকে পড়াশোনা শুরু করবো। তো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসে থাকলেন, বা যারা ভিডিও দেখবেন তারা সরাসরি থাকবেন। সবসময় ভিডিও দেওয়া সম্ভব হবে না, ভিডিও প্রায় 150-200 মানুষ দেখেন, হ্যাঁ, কমপক্ষে মিনিমাম। তো সেই 200 মানুষ সরাসরি থাকার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। ওয়ালাইকুম আসসালাম।